বাংলার ইতিহাসে 1757 সালের পলাশীর প্রান্তর শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি ছিল বিশ্বাসঘাতকতা, লোভ, ক্ষমতার নেশা আর জাতির ভাগ্য বিপর্যয়ের এক রক্তাক্ত মঞ্চ। নবাব সিরাজউদ্দৌলার পতনের পেছনে যারা একে একে ষড়যন্ত্রে জাল বুনেছিলেন, তারা হয়তো ভেবেছিলেন ক্ষমতা, অর্থ আর প্রভাব হবে তাদের চূড়ান্ত পুরস্কার। কিন্তু ইতিহাস বড়ই নির্মম। পলাশীর সেই বিশ্বাসঘাতকদের অধিকাংশের শেষ জীবন ছিল করুণ এবং অপমানজনক, আতঙ্কময়, এবং একে একে তাদের হয়েছিল করুণ মৃত্যু। তো আজ আমি হিস্টোরি বাংলার এ পর্বে জানাবো সেসব পলাশী ষড়যন্ত্রকারীদের কি পরিণতি হয়েছিল এবং কি ভয়ঙ্কর মৃত্যু পুরস্কার হিসেবে পেয়েছিল তারই বিস্তারিত। এই পলাশী ষড়যন্ত্রের শুরুতেই যার নামটি এক নম্বরে উঠে আসে, সে হলো নবাব মীর জাফর আলী খান। বাংলার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক হিসেবে ইতিহাসের পাতায় তার নামটি লেখা রয়েছে। নবাবের সেনাপতি হয়েও তিনি যুদ্ধক্ষেত্রে সৈন্য নিষ্ক্রিয় রাখেন, ইংরেজদের সঙ্গে তিনি করেন গোপন চুক্তি আর নিজের নবাব হওয়ার স্বপ্নে সিরাজকে একেবারে মৃত্যুর দিকে ঠেলে দেন। পলাশীর পর তিনি বাংলার নবাবের সিংহাসনে বসলেও সেটি ছিল কাটার মুকুট মতো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে ব্যবহার করেছিলেন কেবল স্বার্থ উদ্ধারের জন্য। বিপুল অর্থ, ধনরত্ন, ক্ষমতা বিলিয়ে দিয়েও তিনি ইংরেজদের সন্তুষ্ট রাখতে পারেননি। অল্প সময়ের মধ্যেই তিনি অপমানিত, দুর্বল এবং অকার্যকর একজন শাসক হিসেবে পরিণতি পায়। ইতিহাসে বর্ণিত আসে শেষ জীবনে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে যন্ত্রণায় ভুগে ভুগে একেবারে করুণ মৃত্যু বরণ করেন। মানসিক অনুশোচনা, জনঘৃণা ও শারীরিক কষ্ট তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিলেন। 1765 সালে তিনি করুণভাবে অপমান অবস্থায় মৃত্যুবরণ করেন। যে সিংহাসনের জন্য তিনি জাতির সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই সিংহাসনই তাকে এতটুকু সম্মান দেয়নি। তিনি ঘৃণিত হয়ে আছেন ইতিহাসের পাতায় লজ্জাজনকভাবে। এরপর যে নামটি উঠে আসে সেটি হলো জগৎ শেঠ। বাংলার ধনকুবের অর্থশক্তির প্রতীক হিসেবে সে সময় বেশ তার নাম যশ খ্যাতি ছিল। নবাব সিরাজউদ্দৌলার কঠোর অবস্থান ও আর্থিক নীতির কারণে তিনি নিজের সম্পদ ও প্রভাব হারানোর ভয়ে একেবারে দুমড়ে মুচড়ে যান। তাই তিনি ইংরেজদের ষড়যন্ত্রে অর্থ সমর্থন দিয়ে পলাশীর নেপথ্যে বড় ভূমিকা রাখেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন, সেটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মীর কাসেম ক্ষমতায় শেষ জগৎ শেঠকে পারিবারিকভাবে একেবারে অবিশ্বাস করতে শুরু করেন। 1760 সালে মাহতাব রায় ও স্বরূপচাঁদকে বন্দি করে নির্মমভাবে হত্যা করা হয়। প্রচলিত বর্ণনায় জানা যায় তাদের নদীতে ডুবিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। অর্থ, প্রতিপত্তি, ধন ভাণ্ডার কিছুই তাদের জীবনকে রক্ষা করতে পারেনি। তাদের ভাগ্যে লেখা ছিল এক করুণ পরিণতি, এক করুণ মৃত্যু। বাংলার ইতিহাসে কত শত ঘটনারই সাক্ষী হয়ে আছে এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যেমন সাক্ষী হয়ে আছে ষড়যন্ত্রকারীদের দাম্ভিক আস্ফালনে, তেমনি দেখেছে সেসব ষড়যন্ত্রকারীদের জীবনের করুণ পরিণতি। নবাব সিরাজউদ্দৌলার পতনের ষড়যন্ত্রকারীদের অন্যতম চরিত্র ছিলেন এই ঘসেটি বেগম। শুরুতে জানাবো ঘসেটি বেগমের জীবনের করুণ পরিণতির ইতিহাস। ঘসেটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খাঁর কন্যা, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার খালা। ঘসেটি বেগম তার পালিত পুত্র ইকরামউদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন। তাই তিনি সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসা নিয়ে বেশ হিংসা করতেন এবং কোনোভাবেই তিনি এটি
মেনে নিতে পারতেছিলেন না। তাই তিনি লিপ্ত হয়েছিলেন এক জঘন্য ইতিহাসের ষড়যন্ত্রের। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পরবর্তী সময় ঘসেটি বেগমের জীবন বেশ সুখের হয়নি। যারা ছিলেন তার ষড়যন্ত্রের দোসর, তারাই পরবর্তীতে তার সব থেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছিল। পলাশী যুদ্ধের পরবর্তী মীর জাফরের পুত্র মীর মিলন ঘসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখেন। কিছুদিন পরেই জিঞ্জিরা প্রাসাদের পাশেই তাকে পূর্ব পরিকল্পিত অনুযায়ী বুড়িগঙ্গার নদীতে নৌকা ডুবিয়ে মারা হয়। নিঃশব্দ ভরে নাকি বুড়িগঙ্গার পাড়ে ঘসেটি বেগমের আর্তনাদ শুনেছিলেন অনেকেই। এরপর যে নামটি আসে সেটি হলো মোহাম্মদী বেগ। নবাব পরিবারের কারো সাথে রক্তের সম্পর্ক না থাকলেও নবাব পরিবারের ছত্রছায়ায় এবং স্নেহ ভালোবাসায় বড় হয়ে উঠেছিলেন এই মোহাম্মদী বেগ। নবাব সিরাজউদ্দৌলার সাথেও ছিল তার বেশ ভালো সখ্যতা। আর এই মোহাম্মদী বেগই পরবর্তীতে মীর মিলনের নির্দেশে নবাব সিরাজউদ্দৌলাকে একটি খঞ্জর চালিয়ে হত্যা করেন। দিনটি ছিল 1757 সালের 3রা জুলাই। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই 2 রাকাত নামাজও তিনি পড়তে দেয়নি এই নবাব সিরাজউদ্দৌলাকে, বরং তাকে নির্মমভাবে হত্যা করে এই মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগের মৃত্যু একেবারে ইতিহাস বলে স্বাভাবিকভাবে হয়নি। পরবর্তীতে তিনি নাকি বদ্ধ উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়িয়ে একটা সময় তিনি একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর যদি বলি রায় দুর্লভের কথা, নবাবের উচ্চ পদচ্চ কর্মচারী হিসেবে যিনি যুদ্ধের দিনও নিষ্ক্রিয় হয়ে সিরাজকে কার্যত মৃত্যুর দিকে ঠেলে দেন। তিনি ভেবেছিলেন ইংরেজদের অনুগত থেকে নিজের অবস্থান অটুট রাখবেন, কিন্তু ইংরেজ শাসন শক্তিশালী হওয়ার পর তার প্রয়োজন একেবারে ফুরিয়ে যায়। ধীরে ধীরে তিনি ক্ষমতা, প্রভাব ও মর্যাদা হারিয়ে ফেলেন। ইতিহাস তাকে বড় কোনো সম্মান দেয়নি, বরং তিনি বিস্তৃতি, অপমান ও রাজনৈতিক অন্ধকারে হারিয়ে যায় এক ইতিহাসের অলিগলিতে, এবং নীরব পতনের প্রতীক হিসেবে ইতিহাসে তার নামটি লেখা থাকে। শিখ বণিক ষড়যন্ত্রের আর এক নাটকীয় চরিত্র। তিনি ইংরেজ ও ষড়যন্ত্রকারীদের কাছে নিজের ভূমিকার বিনিময়ে বিপুল অর্থ দাবি করেন। রবার্ট ক্লাইভ তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুয়া চুক্তিপত্র দেখান। অমিচাঁদ বিশ্বাস করেছিলেন তিনি বিশাল সম্পদের মালিক হবেন, কিন্তু পরে প্রকাশ পেল তিনি বুঝতে পারেন তিনি নিজেই প্রতারণার শিকার হয়েছেন। এই ভয়াবহ মানসিক আঘাত ও অপমান ও লোভভঙ্গ তাকে প্রায় উন্মাদ করে তুলেছিল। শেষ জীবন কাটে তার মানসিক বিপর্যয়, নিঃসঙ্গতা এবং ভগ্ন অবস্থায়। ইয়ার লতিফ খানও এই ষড়যন্ত্রের একজন অংশীদার হিসেবে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি কাঙ্ক্ষিত শক্তি, মর্যাদা কোনোটাই পাননি। রাজনৈতিক পালাবদলে তিনি গুরুত্বহীন হয়ে পড়েছিলেন। যাদের সহায়তায় তার উত্থান হয়েছিল, তারাই তাকে ইতিহাসের প্রান্তে এক করুণ মৃত্যুতে ঠেলে দেয়। পলাশী যুদ্ধের ষড়যন্ত্রকারীদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি রেখেছিলেন রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভের নাটকীয় পরিণতি হয়েছিল শেষ অবধি। পলাশীর মূল কুশীলব ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের স্থপতি, তিনি ইংল্যান্ডের বিপুল ধন সম্পদ, খ্যাতি, সম্মানও নিয়ে ফিরেছিলেন। কিন্তু ভারত থেকে লুণ্ঠিত সম্পদ, দুর্নীতি, শোষণ ও নৈতিকতা তাকে তাড়া করে ফেরে।
ব্রিটিশ পার্লামেন্টে তার বিরুদ্ধে তদন্ত হয়, জনমনে তার ভাববুদ্ধি কলঙ্কিত হয়, মানসিক অবসাদ, অপরাধবোধ, শারীরিক যন্ত্রণা জর্জরিত হয় রবার্ট ক্লাইভ। 1774 সালে নিজের জীবন নিজেই শেষ করে বলে ইতিহাসে তার একটি স্বীকৃত দলিল রয়েছে। ছিল পলাশী ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি, কেউ কুণ্ঠে, কেউ হত্যায়, কেউ প্রতারণায়, কেউ মানসিক ভাঙনে, কেউ আত্মনিবাসে। তারা ভেবেছিলেন সিরাজের পতন মানেই তাদের কুণ্ঠিত বিজয়, কিন্তু ইতিহাস দেখিয়েছে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ বিজয়ী হতে পারে না। পলাশীর ষড়যন্ত্রকারীদের হয়তো সাময়িক ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু তাদের শেষ সময় লিখিত হয়েছে করুণ অপমান এবং করুণ মৃত্যুতে। ইতিহাসে তাদের চিরকাল স্মরণীয় করে রাখবে ঘৃণিত হিসেবে। বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতির সতর্ক বার্তা হিসেবে ইতিহাস বারবার বিশ্বাসঘাতকদের স্মরণ করিয়ে দেয় যে বিশ্বাসঘাতকতার পরিণতি কখনোই ভালো হবে না।